সাসপেন্স জাংশন। রাত ক্রমশ গভীর হয়। ডেস্কটপের সামনে বসে থাকা যুবকের হার্টবিট বাড়তে থাকে। পাশে নেশায় অচেতন তার বন্ধু। স্ক্রিনে ফুটে ওঠে লেখা, হাই ডার্লিং, মোনালিসা হিয়ার। নমস্কার বন্ধুরা, সাসপেন্স জাংশনের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য গল্প হানি ট্র্যাপ অ্যান্ড এনকাউন্টার। কলমে অঙ্কুশ অধিকারী, অভিনয়ে বিশ্বরূপা, মৌমিতা, দুর্জয় এবং রঞ্জন ইন্দ্রজিৎ বক্সী, সম্রাট কৃষ্ণেন্দু গাঙ্গুলি, আগন্তুক ও তরুণ সরকার অঙ্কুশ অধিকারী, অর্জুন পিনাকি বন্দ্যোপাধ্যায়, কথক অভিজিৎ এবং কানাইবাবুর ভূমিকায় সায়ন মুখার্জি। শুরু হচ্ছে হানি ট্র্যাপ অ্যান্ড এনকাউন্টার। রহস্যের জট ছাড়াতে ছাড়াতে আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে আলাপ পরিচয় হয় যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, হার মানায় সিনেমার গল্পকেও। আজ তেমনই একটা গল্প শোনাতে চলেছি আমি, চাঁপাডাঙ্গা থানার ওসি অভিজিৎ কর্মকার। রোজ বাড়ি ফিরে ডায়েরি লেখা আমার অভ্যেস বলতে পারেন। আর এই ঘটনা আমার পুলিশের চাকরি জীবনের অন্যতম বড় মোড় ঘোরানো ঘটনা বলতে পারেন। সন্ত্রাস দমন শাখার এক সময় প্রতাপশালী অফিসার দুর্জয়বাবুর সূর্য ডুবলেই হাঁটতে বেরোনোর এক চিরাচরিত অভ্যেস। অবসর গ্রহণের পরে তিনি রোজকার অভ্যেসে পরিণত করে ফেলেছেন এই সান্ধ্য ভ্রমণ। বাড়ি থেকে খানিকটা দূরে লেকের চারপাশে হালকা ছোটার ভঙ্গিতে 5 বার ঘুরে ইভিনিং ওয়াক সেরে তবে ফেরেন তিনি। কর্মজীবনে একাধিক জটিল কেস তিনি খুব কম সময়ে সমাধান করে আলোড়ন ফেলে এসেছেন। তার মতন করে সন্ত্রাস দমন শাখায় দাপটের সঙ্গে কাজ হয়তো এখনো অবধি কেউই করতে পারেননি। সত্যি কথা বলতে তার কাজ করার ধরন, জাল ভেদ করার এক অদম্য ক্ষমতাই হয়তো তাকে এতটা সফলতা এনে দিয়েছে। সে যাই হোক না কেন, অবসর গ্রহণের পরেও তার ক্রাইম ডিপার্টমেন্টের ওপর মহলের সাথে যোগাযোগ বা প্রভাব কোনো অংশে কমেনি। সংসার বলতে স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে তার গোছানো সংসার। ছেলে চাকরি সূত্রে বিদেশে থাকে আর মেয়েও এখন উচ্চশিক্ষার জন্য দিল্লিতে রয়েছে। স্বামী, স্ত্রী আর তার 2 পোষ্যর নির্ঝঞ্ঝাট সংসার। বলতে গেলে সন্ত্রাস দমন শাখার অফিসার হওয়া বাদেও তার আরেকটা পরিচয় আছে। তিনি অল্প বিস্তর লেখালেখির সাথেও যুক্ত। তার বেশ কিছু কবিতা, গল্প আর শায়েরির বই ইতিমধ্যেই পাঠককুলে যথেষ্ট সমাদৃত। তাই তাকে চেনা বা তার কাছাকাছি আসতে চাওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। হাঁটতে দেখলে তার দিকে কোনো গুণমুগ্ধ পাঠক এগিয়ে এসে তার লেখা বইয়ে সই চাইলে তিনি তাকে ফিরিয়ে দেন না। এদিনও তিনি লেকের চারপাশে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যখন লেকের পাশে লম্বা বেঞ্চে এসে বসলেন, তখন সন্ধ্যের অন্ধকার পুরোপুরি গ্রাস করেছে লেককে। গরমটাও আজ যেন একটু বেশি। আজকে যখন তিনি বেঞ্চে এসে বসেছেন, তখন লেক খানিকটা ফাঁকাও হয়ে গেছে। আজ ন্যাশনাল হলিডে। সফল কর্মজীবনের স্মৃতি রোমন্থন করতে বেশ ভালোই লাগে। তাও নিজস্ব কিছু আক্ষেপ যেন কোথাও না কোথাও গিয়ে বিবেকের কাছে জবাবদিহি করতেই থাকে। লেকের দিকে এক মনে তাকিয়ে তিনি যখন নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন, ঠিক তখনই তার পাশে এসে এক ছায়ামূর্তির আবির্ভাব তিনি অনুভব করলেন। সেই ছায়ামূর্তি হয়তো তারই কোনো গুণমুগ্ধ, তাই সে নিঃশব্দে তার পাশে এসে আসন গ্রহণ করল। চারপাশের পরিবেশ এখন আর আলো আধারি নেই, বরং সেটা এখন জমাট অন্ধকারে পরিণত হয়েছে। দুর্জয়বাবুর পাশে সেই ভদ্রলোক এসে চুপ করে বসে তার দিকে বেশ খানিকক্ষণ ধরে তাকিয়ে আছেন। দুর্জয়বাবু সেটা বুঝতে পারছেন, কিন্তু উল্টো দিকের মানুষটা নিজে থেকে কিছু না বলায় তিনিও কিছু বলতে পারছেন না। এবার সেই লোকটি পকেট থেকে সিগারেট বার করে সিগারেট ধরানোয় তিনি যার পর নাই বিরক্ত হয়ে উঠতে যাবেন, সেই সময়, আপনি দুর্জয়বাবু না? হ্যাঁ, কেন বলুন তো? আসলে আমি একজন আপনার গুণমুগ্ধ ভক্ত।
আপনার বইয়ের প্রত্যেকটা গল্প, কবিতা আমি মন দিয়ে পড়েছি। খুব মন ছুঁয়ে যায়। ধন্যবাদ। কোন কোন লেখা পড়েছেন? পড়েছি তো অনেকগুলোই, কিন্তু আপনার একটা কবিতা আমার বেশ মন কেড়েছে। বাহ, কোনটা? বিবেকের ডাক। কবিতার নামটা শুনে খানিকটা থমকে গেলেন দুর্জয়বাবু, কিন্তু আগন্তুকের প্রশ্ন যেন থামে না। আচ্ছা দুর্জয়বাবু, আপনি ক্রাইম ব্রাঞ্চে ছিলেন না? হ্যাঁ, কেন বলুন তো? না, আপনার লেখা ওই বিবেকের ডাক কবিতাটা পড়লে কেন জানি না মনে হয় আপনার নিজের জীবনের সাথে জড়িত কোনো ঘটনার কথা বলছেন। আপনি কে? কি চান বলুন তো আপনি? আর এত প্রশ্নই বা করছেন কেন? আপনার দরকারটা কি সেটা বলুন না। না না, কিছু না, এমনি আর কি। আচ্ছা দুর্জয়বাবু, আপনার একটা অটোগ্রাফ চাই। না করবেন না প্লিজ। চারদিকটা দেখেছেন? এই ঘুটঘুটে অন্ধকারে আপনাকে আমি কিভাবে অটোগ্রাফ দেব? প্লিজ, পারবেন পারবেন, আপনি ঠিক পারবেন। আপনি কি পাগল নাকি? হ্যাঁ বলুন তো, এভাবে? আরে হ্যাঁ হ্যাঁ, পারবেন, আপনি ঠিক পারবেন সব। আপনি কি চান বলুন তো? আর এরকম কেন করছেন আপনি? আপনি জানেন আমি কে ছিলাম? বাড়াবাড়ি করলে কিন্তু 2 মিনিটও লাগবে না আপনাকে এখান থেকে সরাতে। আর কোনোদিনও সাহস হবে না এসব কথা বলার। সে তো আপনার ক্ষমতার জোরে আপনি হ্যাঁ কে না বা না কে হ্যাঁ করতে তো সিদ্ধহস্ত। তাহলে এটাও পারবেন না কেন? মানে? কথাটা বলেই কিছু গোলমাল আন্দাজ করে দুর্জয়বাবু পকেট থেকে ফোনটা বার করার চেষ্টা করলেন, আর পরবর্তী উত্তর পাওয়ার আগেই উল্টো দিকের লোকটি অন্ধকারেই নিজের ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা বার করল। এটুকু বোঝা গেল, একটা বিদ্যুতের ঝলকানির মতো একটা ছোট ঝলকানি, আর তারপরেই ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন দুর্জয়বাবু। একদম সাইলেন্সার লাগিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে সেই ব্যক্তি। আশেপাশের লোকজন টের পাওয়ার আগেই ব্যাগে নিজের বন্দুকটা ঢুকিয়ে নেয় সে। একটু আগে ধরানো সিগারেটটা একটু দূরে ঝোপের মধ্যে ফেলে নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে যায় সেই আততায়ী। অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে ব্যাগ থেকে দুর্জয়বাবুর লেখা একটা ছোট কবিতার বই বার করে টর্চের লাইট জ্বালিয়ে বিবেকের ডাক কবিতাটা বার করে নিয়ে পড়ে থাকা মুখের ওপর সেই পাতাটা খুলে বইটাকে দুর্জয়বাবুর দেহের মুখের ওপর উপুর করে রেখে দিয়ে যায়। আমি চাপাডাঙ্গা থানায় নিজের ডেস্কে বসে তখন বেশ কিছু কাজ গোছাচ্ছিলাম। হঠাৎ করেই ফোনটা বেজে ওঠায় আমি প্রায় সঙ্গে সঙ্গেই সেই ফোন রিসিভ করি। ফোনের ওপারে তখন চাঁপাডাঙ্গা লেকের সিকিউরিটি গার্ড। সান্ধ্য ভ্রমণের সময় সন্ত্রাস দমন শাখার প্রাক্তন অফিসার সন্ধ্যের অন্ধকারে এক বা একাধিক অচেনা আততায়ীর হাতে খুন হয়েছেন, তাই যাওয়া খুব শীঘ্রই দরকার। এখনও সেভাবে কেউ না জানলেও বেশি কিছু জানাজানি হওয়ার আগেই সেখানে পুলিশের পৌঁছানো অত্যন্তভাবে জরুরি। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ওপর মহলে জানিয়ে থানার 3 জন কনস্টেবলকে নিয়ে প্রাথমিকভাবে আমি রওনা দিলাম লেকের উদ্দেশ্যে। যেহেতু প্রাক্তন সন্ত্রাস দমন শাখার অবসরপ্রাপ্ত অফিসার আর যেহেতু হাত অনেক ওপরে, তাই আমার সাথে সমান্তরালভাবে যে আরও কেউ সন্ত্রাস দমন শাখা থেকেও তদন্ত করবেন এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। ওপর মহল থেকে পরবর্তী নির্দেশ পাওয়ার অপেক্ষা নিয়েই আমরা রওনা দিলাম লেকের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে নিজের ধারণাকে সত্যি প্রমাণিত করে খবর পেলাম যে সন্ত্রাস দমন শাখার 2 জন অফিসার আমার সাথে হয়তো একসাথে কাজ করবেন। ওদিকে তখন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার অর্জুন রায় অফিসে বসে বেশ কিছু কেসের গুরুত্বপূর্ণ নথি উল্টেপাল্টে দেখছিলেন। দুর্জয় সেনের পরবর্তী সময়ের ব্যাচ এই অর্জুন রায়। দুর্জয় সেনদের ব্যাচের লেগেসি সামনে এগিয়ে নিয়ে চলেছেন অর্জুন রায়। এই সময়ই ফোনটা বেজে ওঠে তার সামনে। মন দিয়ে কাজ করতে করতে এরকম হঠাৎ করে ফোন বেজে ওঠা একটু মনোযোগের ব্যাঘাত ঘটায় অনেক সময়। একটু মনোযোগের ব্যাঘাত ঘটিয়েই ফোনটা তোলে সে। কিছু একটা শুনে তার ভ্রু কুঁচকে যায়। ফোনটা রেখে ঠোঁটে একটা সিগারেট ধরায় সে চিন্তামগ্ন মুখে। তাকে এরকমভাবে চিন্তিত হতে দেখে তারই সহকর্মী সম্রাট তার সামনে এসে বলে, কিরে অর্জুন, এত চিন্তিত কেন? যেতে হবে তোকে আর আমাকে। মানে কোথায় যেতে হবে?
চাপাডাঙ্গা লেকে। কেন? ওখানে কি হয়েছে? দুর্জয় সেন খুন হয়েছেন। মানে আমাদের ক্রাইম ব্রাঞ্চের যিনি বেশ কয়েক বছর আগে হেড ছিলেন সেই দুর্জয় সেন? হুম, আমরা তো একসাথে কাজও করেছিলাম ওনার আন্ডারে। কখন হয়েছে? আজ সন্ধেবেলা হয়েছে, ওই 7টার আশেপাশে। হেডকোয়ার্টার থেকে ফোন এসেছিল। কেসটা চাপাডাঙ্গা থানার আন্ডারে হলেও দুর্জয়বাবুর সাথে ওপর মহলের ভালো র্যাপও থাকায় ওপর মহল চায় পুলিশের সাথে সাথে আমরাও তদন্ত করি। চল তাহলে। রেডি হয়ে নে। আমি ততক্ষণ চাপাডাঙ্গা থানার ওসির সাথে একটু কথা বলে নিই। তিনি প্রাথমিকভাবে তদন্তে থাকবেন। আমরাও ওনার সাথে জয়েন করে টিম আপ করে তদন্ত এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, অভিজিৎ কর্মকার কি? হ্যাঁ, অভিজিৎ বাবুই। চিনিস তুই ওনাকে? না না, চিনি না, তবে নাম শুনেছি। খুব ভালো কাজ করছেন, তাই খবরটা এসেছে আমার কাছে। অর্জুন আর সম্রাটের এই কথোপকথন পরে আমি জানতে পেরেছিলাম গল্প করার সূত্রে। তখন কি আর জানতাম যে তদন্তের স্বার্থে পরিচয় আমাদের মধ্যে গভীর বন্ধুত্বের সূচনা করবে? যাই হোক, আমরা আমাদের ছোট টিম নিয়ে লেকে পৌঁছলাম। পেছনে পেছনেই পুলিশের একটা বড় টিম এসে উপস্থিত হয়। লেক থেকে ততক্ষণে খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এসে পড়েছে মিডিয়ার লোকজন। চ্যানেলগুলোর ব্রেকিং নিউজে দেখাচ্ছে এই খবর। লোক আসতে শুরু করেছে। চারপাশ থেকে লোকজনকে সরিয়ে দিয়ে যখন দুর্জয়বাবুর দেহের সামনে এসে দাঁড়ালাম, তখনও সেখানে তাজা রক্ত ছড়িয়ে রয়েছে। এরই মাঝে একটা 4 চাকা এসে উপস্থিত হয় সেখানে। গাড়ি থেকে 2 জন মানুষ নেমে আসেন সিভিল ড্রেসেই। বুঝতে বাকি রইল না, এটা আর কেউ নয়, ক্রাইম ব্রাঞ্চের সেই 2 অফিসারই যাদের কথা আমাকে ফোনে জানানো হয়েছিল। চারিদিকে পরিবেশ পর্যবেক্ষণ করতে করতে তাঁরা আমার দিকেই এগিয়ে আসেন। তাদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে আসেন। বছর 38-40-এর একজন অত্যন্ত ফিট অফিসার, যাকে একবার দেখলেই সম্ভ্রম জাগতে বাধ্য। আপনি বোধহয় চাপাডাঙ্গা থানার ওসি অভিজিৎ কর্মকার? হ্যাঁ, আর আপনি খুব সম্ভবত অর্জুন রায়, রাইট? হ্যাঁ, আর ইনি আমারই সহকর্মী বন্ধু সম্রাট ঘোষ। জয়েন্টলি আমরা আপনাদের সাথে এই তদন্ত করব, সেরকমই অর্ডার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছেও ইতিমধ্যে সেম অর্ডার এসেও গেছে, ভার্বালি আপাতত। হাতে গ্লাভস এবং অন্যান্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নিয়েই আমরা আমাদের কাজ শুরু করি। মুখের ওপর থেকে প্রথমে উপর করে রাখা তাঁরই লেখা বইটাকে আগে তুলে নিই আমরা। বইটায় তখন রক্ত মেখে বিবেকের ডাক কবিতার পাতাটা খোলা অবস্থায় রয়েছে। বইটাকে খুব সাবধানে প্লাস্টিকে আমরা ঢুকিয়ে নিই, যাতে তার গায়ে বা ভেতরে লেগে থাকা কোনো ফিঙ্গারপ্রিন্ট নষ্ট না হয়। আর সেভাবে বিশেষ কিছু প্রমাণ পাওয়া যায় না চারপাশ থেকে। অর্জুন আর সম্রাট তখন চারপাশ থেকে আরও অন্যান্য প্রমাণ সংগ্রহ করতে ব্যস্ত ছিল। দেখতে থাকলাম বেশ কিছু সিগারেটের ফিল্টার তারা পুরোতে লাগলো, আশেপাশে যতগুলো পাওয়া যায়। অর্জুন, এতগুলো কালেক্ট করে কি করবেন? পার্কে যারা হাঁটাহাঁটি করতে বা ঘুরতে আসেন, তারা অনেক সময় স্মোক করে সিগারেটের আধ খাওয়া বা খাওয়া ফিল্টার ফেলে যান। হ্যাঁ, কিন্তু তার থেকে কি পাওয়া যাবে? সেই ফিল্টার থেকে তো ফিঙ্গারপ্রিন্টের কিছু সেভাবে পাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, সেটা ঠিক। সেটা চেষ্টা করা হবে যতটা পাওয়া যায়, কিন্তু তার বাইরেও একটা জিনিস আছে। যেমন? আরেকটা আলাদাভাবে রাখা প্লাস্টিক থেকে অন্য আরেকটা সিগারেটের আধ খাওয়া ফিল্টার দেখালো অর্জুন। এই যে, এই ফিল্টারটা অন্য ফিল্টারগুলোর থেকে একটু আলাদা লাগছে না অভিজিৎ? হ্যাঁ, এটা তো একটু আলাদা। এটা জার্মান সিগারেট কোম্পানির ফিল্টার। সাধারণ মানুষজনের কিন্তু সাধারণত এই সিগারেট খাওয়ার কথা নয়। হ্যাঁ, সেটা ঠিক। তার মানে এটা হতে পারে যে এই কাজ করেছে বা হোয়াটএভার এই কাজের সাথে যুক্ত, কোনো না কোনোভাবে এই ধরনের সিগারেট খেয়ে থাকে। হতেও পারে, আবার নাও হতে পারে। হয়তো সেরকম বিশেষ কোনো ব্যক্তি অন্য সময় এসে খেয়েও থাকতে পারেন। সম্ভাবনা কম, কারণ যারা নিত্যদিন বিকেলে হাঁটেন বা ঘোরেন, সেরকম কেউ এসে থাকলে একাধিক ফিল্টার থাকার কথা, কিন্তু সেটা নেই। সিগারেটের ফিল্টার প্রাথমিক কোনো প্রমাণ না হলেও আমাদের হাতে এই মুহূর্তে এগোনোর 2টো রাস্তা। সম্রাট, বলতো কি কি রাস্তা? 1, সিগারেটের ফিল্টার। কে কোথায় কিভাবে অর্ডার করে সেটা পরের বিষয়। 2, এই বই কোন পাবলিশার্স প্রকাশ করেছে আর কে কে কিনেছে
সেটাই এখন জানা। একদম তাই। এবার দেখা যাক কিভাবে কি এগোনো যায়। অভিজিৎ বাবু, আপনি তাহলে একটা সাইড ধরে এগোন, আমিও একটা সাইড ধরে এগোচ্ছি। কাজ এগোতে এগোতে আমরা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে নেব কোথায় কি কি তথ্য পেলাম আমরা। বেশ, আমি তাহলে পাবলিশার্সের দিকটা দেখছি। ও, আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের। দুর্জয়বাবু যে এখানে প্রায় দিনই ইভিনিং ওয়াকে আসেন এবং এই সময় তার সিকিউরিটি একটু কম থাকে, সেটা নিশ্চয়ই কেউ অনেক দিন ধরে নজরে রেখেছে বা কেউ সেটা ট্রেস করেছে। আমাদের এটাও দেখতে হবে কে বা কারা নিয়মিত তার যাত্রাপথের ওপর নজর রেখেছিল। অর্জুন আর সম্রাটের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে নিয়ে আমি বেরিয়ে পড়ি দুর্জয়বাবুর এই বইটা যেখান থেকে বেরিয়েছিল সেই পাবলিকেশনের সাথে যোগাযোগ করার জন্য। বিশ্বরূপা পাবলিকেশনের কর্ণধার বিশ্বরূপা বসাক। নমস্কার বিশ্বরূপা দেবী, আমি চাঁপাডাঙ্গা থানার ওসি অভিজিৎ কর্মকার। শুনেছেন নিশ্চয়ই দুর্জয়বাবু আর নেই, সেই বিষয়ে কথা বলতে এসেছি একটু। হ্যাঁ শুনেছি, টিভিতেই দেখছিলাম। কি অবস্থা, কিভাবে হলো এটা? সেটা আমরাও জানার চেষ্টাই করছি, সেই বিষয়ে আপনার সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ বলুন না। আচ্ছা বিশ্বরূপা দেবী, আপনার সাথে দুর্জয়বাবুর পরিচয় কতদিন ধরে, বা আপনি ওনাকে কিভাবে চেনেন? চিনি তো ওনাকে প্রায় 3-4 বছর। কলেজ স্ট্রিটে একটা প্রোগ্রামে গিয়ে আলাপ, সেখানে ওনার সাহিত্যের প্রতি গভীর অনুরাগ দেখে আমি ওনাকে অ্যাপ্রোচ করি ওনার অভিজ্ঞতা বা জ্ঞান সমৃদ্ধ কিছু বই বার করার জন্য আমাদের পাবলিকেশনের তরফ থেকে। তিনি সেখানে অতিথি হিসেবে গিয়েছিলেন আর আমিও সেই সূত্রেই আলাপ। আচ্ছা, ওনার এই বিবেক নামের কবিতার বইটা কবে বেরিয়েছিল আর কত কপি বেরিয়েছিল? ওনার বইটা পাঠক মহলে বেশ সাড়া ফেলেছিল। 1 মিনিট দাঁড়ান, আমি চেক করে বলছি কত কপি কি রেডি ছিল। বিশ্বরূপা দেবী এরপর নিজের কম্পিউটারের ডেটা ঘাঁটতে থাকেন। আচ্ছা শুনুন, ওনার 50 কপি বই ছাপানো হয়, সবকটা বই বিক্রি হয়ে গেছিল। আর রাইটার্স কপি? উনি কোনো লেখক কপি রাখতে চাননি, এর কারণ আমরা কেউই জানি না। উনি বিক্রি বাটরা বা মার্কেটিং বিষয়ক সব কিছুই আমাদের ওপর ছেড়ে দিয়েছিলেন। বেশ, কারা কারা কিনেছিল সেই ডেটা কি রাখেন? মানে থাকার কথা নয়, তাও জিজ্ঞাসা করছি যদি। আমাদের কাছে এক্ষেত্রে আছে, কারণ মার্কেটিং স্টান্স হিসেবে আমরা পাঠকদের ডিটেল নিয়ে থাকি ভবিষ্যতের ভালো বই বা অফারের ব্যাপারে খোঁজ দেওয়ার জন্য। তাহলে আমাদের ওই লিস্টটা লাগবে। আর সাথে যারা অনলাইন মোডে পেমেন্ট করেছিল এই বইয়ের, তাদের ব্যাংকিং ডিটেলসটাও লাগবে। লিস্টটা আমি আপনাকে খানিকক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু অনলাইন ব্যাংকিং ডিটেলসটা প্রিপেয়ার করতে আমাদের একটু সময় লাগবে। কাল এটা আমরা আপনাদের দিতে পারবো। বেশ, তাহলে বায়ারের লিস্টটা এখন আমাকে দিন, আর অনলাইন ব্যাংকিংয়ের পেমেন্টের লিস্টটা আমি কালকের আপনার থেকে নিয়ে যাব। বিশ্বরূপা দেবীর কাছ থেকে বুক বায়ারের লিস্ট নিয়ে আমি ফোন করলাম হেডকোয়ার্টারে। জানালাম আমার বেশ কিছু লোকবল লাগবে এই লিস্ট ধরে বায়ারদের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করার জন্য। এরা কি করে, কোথায় থাকে, সমস্ত তথ্য দরকার তখন আমার। ওদিকে অর্জুনরাও সেই সিগারেটের ফিল্টারের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছে। অর্জুন এবং সম্রাট একদিকে যেমন সিগারেটের ফিল্টারের গায়ে থাকা ফিঙ্গারপ্রিন্ট বার করার চেষ্টা করছে, তেমনি সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটাও খোঁজ করতে থাকেন সেই জার্মান সিগারেটের অর্ডার কারা কারা করে থাকেন। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্য পেতে মোটামুটি 1 দিন সময় লাগবে এবং তারপরেই বসতে হবে সেই ডেটা অ্যানালিসিসের জন্য। এর পরের দিনের ঘটনা। ডিউটি শেষে কানাই সমাদ্দার নিজেই নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। একসময় তিনিও দুর্জয়বাবুর মতোই ক্রাইম ব্রাঞ্চে ছিলেন, এখন অন্য পদে রয়েছেন। দুর্জয়বাবুর জুনিয়র হলেও তার সেই সময়ের কাছের লোকই বলা যায়। দুর্জয়বাবুর খুন তাকেও বেশ ভালো রকমভাবেই নাড়িয়ে দিয়ে গেছে। কিভাবে কি হলো কিছু যেন মাথায় ঢুকছে না কানাইবাবুর। নিজের কর্মস্থল থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতেই একটা ফাঁকা জায়গায় তিনি গাড়ি থামালেন। ন্যাশনাল হাইওয়ে বা আরেকটা বড় রাস্তা জ্যাম থাকায় তিনি প্রায় দিনই রাতের দিকে এই পথে ফেরেন। এই পথে বিশেষ কেউ থাকে না, নিরিবিলি একটু যাওয়া যায়। গাড়ি থেকে নেমে পকেটে থাকা ছোট্ট মদের বোতলটা বার করলেন তিনি। কয়েক ঢোক খেয়ে নিয়ে নিজেকে একটু হালকা করার চেষ্টা করলেন।
দুর্জয়বাবুর খুনের কেসটা তার মাথার মধ্যে বেশ ভালোভাবেই ঘুরপাক খেয়ে চলেছে, কিন্তু কোনো কুল কিনারাই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি শুনশান রাস্তার ল্যাম্পপোস্টের তলায় নিজের পুলিশের গাড়ি থেকে নেমে এসব ভাবছেন। তখন বেশ কিছু দূরে একটা তীব্র আলো তার চোখ ধাঁধিয়ে দিল। বেশ ভালো করে খেয়াল করার চেষ্টা করলেন আলোটা কিসের, কিন্তু তার খেয়াল করার আগেই আলোটা দপ করে নিভে গেল। আলোটা তিনি রাস্তা বরাবর খানিকটা দূর থেকে দেখেছেন, কিন্তু আলো হঠাৎ করে জ্বলায় আর তার দিকে তাকানোর চেষ্টা করায় তার চোখ ইতিমধ্যেই ধাঁধিয়ে গেছে। ভালো করে ঠাহর করতে পারছেন না কিছুই। তিনি মনে করলেন পেটে বেশি মদ পড়ায় হয়তো তিনি সব কিছুকেই এখন ঝাপসা দেখছেন। কিন্তু আবার সেই জোরালো আলো জ্বলে উঠল। না, কানাইবাবু ভুল দেখেননি। কানাইবাবুর গাড়ি থেকে প্রায় 50 দূরে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। তার তীব্র আলোতেই তার চোখ ধাঁধিয়ে গেছিল। তিনি এবার চিল্লিয়ে উঠলেন, কে রে, কেও খালি? কোনো উত্তর এলো না। শুধু ট্রাকটা স্টার্ট দিয়ে ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসতে থাকল। কানাইবাবু বেগতিক বুঝে তাড়াতাড়ি গাড়িতে ওঠার সিদ্ধান্ত নিলেন। গাড়িতে উঠে কাছের পুলিশ স্টেশন থেকে হেল্প নিতে পারলেই হবে। তার আগে পুলিশ স্টেশনে জানাতে হবে। সঙ্গে থাকা ওয়াকিটকি থেকে খবর দেওয়ার চেষ্টা করার আগেই সেই ট্রাক দ্রুত গতিতে এসে তার গাড়িতে ধাক্কা মারে এবং তার গাড়ি শুদ্ধ তাকে ঠেলতে ঠেলতে রাস্তার ধারে এগিয়ে নিয়ে যেতে থাকে। ধাক্কার অভিঘাতে ওয়াকিটকি হাত থেকে রাস্তায় পড়ে যায় এবং তিনি এগিয়ে যেতে থাকেন। কানাইবাবু কোনো রকমে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে সেই ট্রাকের হাত থেকে নিজের গাড়িকে মুক্ত করতে এগিয়ে যেতে থাকেন, আর ট্রাকও ততোধিক দ্রুত গতিতে তার পিছনে এগোতে এগোতে তার গাড়িতে ধাক্কা মারতে থাকে বারবার। এভাবে প্রায় 1 কিলোমিটার মতন যাওয়ার পর একটা ফাঁকা মাঠে এসে পড়ে কানাইবাবুর গাড়ি আর সেই ট্রাক। কানাইবাবুর গাড়ি এবং সেই ট্রাকের দূরত্ব এখন বেশ কিছুটা। দ্রুত গাড়ি থেকে নেমে পকেট থেকে সার্ভিস রিভলভার বার করে সেটা উঁচিয়ে ট্রাকের দিকে এগোতে থাকেন তিনি। ভেতরে যে আছিস বেরিয়ে আয়। এত সাহস তোর হয় কি করে? অন্ধকারে এতক্ষণ বুঝতে না পারলেও ট্রাকটাকে যেন একটু চেনা চেনা লাগছে তার। ড্রাইভার সিটে কেউই নেই, ট্রাকের দরজাও খোলা। ভালো করে পর্যবেক্ষণ যখন তিনি করছেন, ঠিক তখনই তার পাশে ধূপ করে ভারী কিছু একটা পড়ার শব্দে তিনি চমকে উঠলেন। টর্চের আলো জ্বালাতেই তিনি দেখতে পেলেন তার পাশে একটা মৃতদেহ পড়ে রয়েছে। ট্রাকের মাথা থেকে কেউ যেন ফেলে দিয়েছে সেটা। কে ফেলেছে সেটা দেখার আগেই মৃতদেহ পর্যবেক্ষণ করতে গিয়ে তার চোখ বড় হয়ে উঠল। তিনি যখন খুব কাছ থেকে সেই মৃতদেহটিকে দেখছেন, তখন ট্রাকের উল্টো দিক থেকে একটা আগন্তুকের হাত ট্রাকের সামনে থাকা লোহার রড বার করে নেয় এবং কানাইবাবুর পেছনে এসে খুব দ্রুত পৌঁছে তাকে পেছন থেকে কানে আঘাত করে। সেই অভিঘাতে মাটিতে পড়ে যান কানাইবাবু, আর তার হাতে থাকা রিভলভার কিছু দূরে ছিটকে পড়ে। কানাইবাবু কিছু বুঝে ওঠার আগেই সেই লোহার রড দিয়ে সেই আগন্তুক আঘাতের পর আঘাত করতে থাকে। বারংবার আঘাতে কানাইবাবুর হাত পা ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়। এরপর কানাইবাবুর গলায় দড়ি পেঁচিয়ে মাটি দিয়ে হির হির করে টানতে টানতে কাছের বটগাছে নিয়ে গিয়ে সোজা সেই বটগাছ থেকে কানাইবাবুকে ঝুলিয়ে দেওয়া হয়। কাটা মুরগির মতন ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যান কানাইবাবু। কানাইবাবুর মৃত্যু নিশ্চিত হলে কানাইবাবুর মৃতদেহের ওপর থুতু বর্ষণ করে আগন্তুক এগিয়ে যায় সেই ট্রাকের দিকে। তারপর ট্রাকের পেছনের অংশ থেকে বাইক বার করে নিয়ে দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায় সে। আমি তখন বিশ্বরূপা দেবীর দেওয়া সেই লিস্ট এবং ট্রানজাকশন লিস্ট রীতিমতন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করছিলাম। মোটামুটি 15 পুলিশের লোক যারা এই বইগুলো কিনেছে তাদের নারী নক্ষত্র বের করার জন্য দিন রাত এক করে দিয়েছে। তখনও অবধি যতটুকু তথ্য পাওয়া যায় সেই ভিত্তিতে প্রায় কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। এদিকে অর্জুনরা সেই সিগারেটের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দেখতে পান সেই জার্মান সিগারেটের প্যাকেট ভারত থেকে বেশ কিছু মানুষ অর্ডার করলেও কলকাতা থেকে কেউই সেই সিগারেট অর্ডার করেননি। হ্যাঁ, তবে রাজস্থানের এক সিগারেট কোম্পানির ব্যবসায়ের গতিবিধি আমাদের বেশ সন্দেহজনক মনে হয়, কারণ রেকর্ড ঘেঁটে দেখা যায় তিনি বিগত দিনে বেশ কয়েকবার কলকাতায় এসেছেন
কিসের সূত্রে সেটা এখনো পরিষ্কার না হলেও প্রাথমিকভাবে যে তার সাথে আগে একবার কথা বলা দরকার সেটা জানা যায়। অর্জুনের সাথে নিজের প্রাপ্ত তথ্য এবং তাদের প্রাপ্ত তথ্য অ্যানালিসিস করে আমি যখন ফোনটা রাখলাম তখন প্রায় 11টা। একটু আড়মোড়া ভেঙে আমি খেতে যাব ভাবছি, ঠিক তখনই টেবিলের ফোনটা আবার বেজে ওঠে। তড়িঘড়ি করে ফোন ধরতেই উল্টো দিকে তখন এক অচেনা লোকের গলা। একটা না, এবার জোড়া খুন। তড়িঘড়ি অর্জুন আর সম্রাটকে ফোন করে সব জানাতেই তারা দুজনেই চলে আসে থানায়। তারপর আমরা 3 জন আর থানা থেকে কিছু পুলিশকর্মী নিয়ে রওনা দিই সেই দিকে। আমাদের চাপাডাঙ্গা থানা থেকে 3 কিলোমিটার মতন দূরে ঘটনাস্থল। খুব দ্রুত আমাদের পুলিশ বাহিনী সেখানে এসে উপস্থিত হয়। ন্যাশনাল হাইওয়ে থেকে এই জায়গাটা বেশ খানিকটা দূরে, মোটামুটি 2.5 কিলোমিটার মতন। রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে একটা পুলিশের গাড়ি আর কিছুটা দূরে একটা ট্রাক। আশেপাশে বেশ ছোটোখাটো জঙ্গল, আর জায়গাটাকে মাঠ না বলে একটা ক্ষেত বললেই বেশি ঠিকঠাক মনে হয়। মাঠের ফসল কেটে নেওয়ার পর যে অবস্থায় থাকে সেই জায়গায় নেমে গেছে গাড়ি দুটো। দৃশ্যটা খানিকটা এরকম যে পুলিশের গাড়িটা দুমড়ে গেছে, ট্রাকটা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, দরজা খোলা, আর তার পাশে একটা বডি পড়ে আছে, অচেনা বডি। আর তার থেকে খানিকটা দূরে বটগাছ থেকে ঝুলছে অফিসার কানাই সমাদ্দারের দেহ। চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে, জিভ বেরিয়ে গেছে, সারা শরীরে ইউনিফর্ম ছিঁড়ে গেছে বলা যায়। ধীরে ধীরে বডি নামিয়ে আনা হয় গাছ থেকে। পরীক্ষা নিরীক্ষা করা হয় ট্রাক এবং গাড়ি। অদ্ভুতভাবে ট্রাক থেকেও পাওয়া যায় সেই জার্মান ব্র্যান্ডের সিগারেট। ইতিমধ্যেই ফরেন্সিক টিম সেই জায়গায় পৌঁছয়। খুব সাবধানে গাড়ি এবং ট্রাক থেকে পাওয়া বিভিন্ন জিনিসের সংরক্ষণ করা হতে থাকে। অর্জুন এবং সম্রাট এরই মধ্যে ট্রাক থেকে এবং আশপাশ থেকে খুব সাবধানে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। আমিও তাদের কাজে সাহায্য করার চেষ্টা করি। অর্জুন ট্রাকের চালকের জায়গায় পায়ের দিকে টর্চ দিয়ে দেখতে দেখতে থমকে যায় কিছু একটা দেখে। খুব সন্তর্পণে স্ক্যালপেল দিয়ে সেটাকে সেখান থেকে কুড়িয়ে নেয়। পেছনে গিয়ে আমিও নিচু হয়ে দেখতে লাগলাম। দেখতে পাচ্ছেন অভিজিৎ বাবু? হ্যাঁ, সিগারেটের ফিল্টার। শুধু সেটাই নয়, সেম সিগারেটের ফিল্টার যেটা আমরা দুর্জয়বাবুর দেহের পাশে পেয়েছিলাম। তার মানে যে ড্রাইভার সে এটা খেয়েছিল বলছেন? তাহলে যে আরেকটা বডি পড়ে আছে, তাহলে সেই বডিটাই কি ড্রাইভারের বডি? ছিল, কিন্তু সে আসলে এই কাজটা তো করেনি। ঘটনাক্রমটা তাহলে কেমন হতে পারে? সাজাচ্ছি, আগে ট্রাকের পেছন দিকটা চলুন দেখি। অর্জুনের কথা শুনে আমরা, অর্থাৎ আমি, অর্জুন আর সম্রাট 3 জনে ট্রাকের পিছন দিকটায় গেলাম, যেটায় সাধারণত মালপত্র রাখা হয়। পেছন দিকটায় উঠে একটু নিচু হয়ে টর্চ জ্বালতেই কিছু জিনিস চোখে পড়ল। ট্রাকের পিছন দিকটায় বালি আর ইটের গুঁড়ো, হয়তো কখনো বহন করা হয়েছিল। তারপর একটু চাপ রক্ত, আর সেই ঘন রক্ত মিশ্রিত ঘন গুঁড়োর ওপরে 2টো চাকার দাগ। আর সেই চাকার দাগ ধরে এগিয়ে গিয়ে ভালো করে ট্রাকের পেছন দিকে দেখলাম নরম মাটির ওপরেও সেই একই চাকার দাগ। এবার বোঝা যাচ্ছে অভিজিৎ বাবু? খানিকটা, কিন্তু তাও আপনিই বলুন। যে আততায়ী সে সম্ভবত আগেই এই ড্রাইভারকে মেরেছে। খুঁজে দেখলে দেখা যাবে এই ট্রাকটাও সেই ড্রাইভারেরই হয়তো। প্রথমে এই ড্রাইভারকে খুন করে তাকে ট্রাকেই রাখা হয়। যে খুন করেছে সে নিজের বাইকটাকে ট্রাকের পেছন দিকে তুলেছে নিশ্চয়ই কোনো পাটাতনের সাহায্যে। তারপর সে অপেক্ষা করেছে কানাইবাবুর জন্য এই রাস্তাতেই অন্ধকারের মধ্যে। তারপর ধাওয়া করে এসে এখানে প্রথমে গাড়ি ড্যামেজ করে দেয়, আর তারপর কানাইবাবুকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়। কানাইবাবুর মাথায় আঘাত করে দুর্বল করে দেওয়া হয়েছিল ট্রাকের সামনের ওই আয়রন রডটা দিয়ে, যাতে তিনি খুব বেশি কিছু প্রতিরোধ করতে না পারেন। এক্স্যাক্টলি এটাই। ট্রাকটাকে ন্যাশনাল হাইওয়ে দিয়েই ঢুকতে হবে। আগে সমস্ত সিসি ক্যামেরা চেক করতে হবে আমাদের। শুধু তাই না, কানাইবাবু বাদে এই অপর একজনের পরিচয় সেটাও জানি না। অভিজিৎবাবু, আমাদের এখন অনেকগুলো কাজই করতে হবে।
কানাইবাবুর কাছে গিয়ে চেক করতেই চোখে পড়ে কানাইবাবুর ছেঁড়া জামায় থুতুর দাগ। অর্জুন, কানাইবাবু ছাড়া আর কেউ নেই, তাহলে এই জামা আর থুতুও ফরেন্সিকের কাজে লাগতে পারে। হতে পারে আততায়ী প্রচণ্ড আক্রোশবশত তার গায়ে থুতু ছিটিয়ে দিয়ে গেছে খুন করার পরে। কিন্তু একটা কথা মানতেই হবে, খুনি খুব ছক কষে খুন করছে, একদম সঠিক প্ল্যান করে এবং নির্ভুল তথ্য নিয়ে। কিন্তু কিভাবে? মনে হচ্ছে এক বা একাধিক ব্যক্তি খোঁজখবর দিচ্ছে সঠিকভাবে খুনিকে, কিন্তু কিভাবে? একটা কাজ করা যায়। কি? যারা যারা এখনো অবধি খুন হয়েছে তাদের কাছের লোকেদের মধ্যে কারা কারা কোথায় কোথায় আর কোন কোন লোকের সাথে যোগাযোগ রেখেছে বা বলেছে সেটা আগে জানতে হবে। একমাত্র তাদের কাছ থেকেই এই খবর পাওয়া সম্ভব। তারা কোথায় কাদের সাথে কোন কথা বলেছে, এমনকি তাদের সোশ্যাল অ্যাকাউন্টে কারা কারা ক্লোজ সেটাও নজর রাখতে হবে। বেশ, আমি সেই খোঁজ খবর চালাচ্ছি, কিন্তু শুধু এটা এনাফ নয়। হ্যাঁ, সেটা তো জানি। আপনি আর কি কি যুক্ত করতে চাইছেন? আপনি আগে বলুন। দেখুন, খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা প্ল্যান করা সিরিয়াল কিলিং। কারণ দুর্জয়বাবু এবং কানাইবাবু দুজনেই কোনো না কোনো সময় সন্ত্রাস দমন শাখায় নিজেদের প্রভাব রেখেছেন। আরেকজন যিনি মারা গেছেন ওনার পরিচয় জানা দরকার, কারণ উনি কি এই সিরিয়াল কিলিংয়ে কোল্যাটারাল ড্যামেজ, নাকি সেখানেও কোনো উদ্দেশ্য আছে? থাকলে মোটিভ। সেক্ষেত্রে আরও একটা কাজ আমরা করতে পারি। এখন অবধি যারা মারা গেছেন, অন্তত যে দুজন সন্ত্রাস দমন শাখার অফিসার তারা কোন কেস একসাথে এর আগে হ্যান্ডেল করেছেন, তার মধ্যে সন্দেহজনক কোনো কিছু আছে কিনা সেটা আমাদের আজ রাতের মধ্যেই উদ্ধার করতে হবে। সেটার কিনারা করা গেলে তবেই পরবর্তী মার্ডার কে হতে পারে সেটা জানতে পারা যাবে, আর সেটা খুঁজে বার করতে পারলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। বেশ, পয়েন্ট বেরিয়ে গেছে। এবার তাহলে শুরু করে দেওয়া যাক সব একসাথে। আমাদের সামনে এখন অনেকগুলো কাজ। 1. সিসিটিভি ফুটেজ চেক করা। 2. মৃত অপর একটি লোকের আসল পরিচয় বার করা। 3. জার্মান সিগারেট কিভাবে আমদানি হয়েছে। 4. পাবলিশার্সের কাছ থেকে যারা বই কিনেছে তাদের সমস্ত তথ্য ডিটেলে যাচাই করা। 5. খুন হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করে খুঁজে বার করা কোনোভাবে কি খুন হয়ে যাওয়া মানুষগুলোর দিনলিপি কারোর কাছে জানানো হয়েছিল। 6. খুন হয়ে যাওয়া মানুষগুলোর সোশ্যাল অ্যাকাউন্ট চেক করা। 7. দুর্জয় এবং কানাইবাবু কোন কোন কেসে একসাথে কাজ করেছেন এবং তার মধ্যে কোন কেসটি সন্দেহজনক সেটা খুঁজে বার করা। আমরা জানতাম আমাদের কাজটা এত সোজা হবে না, কিন্তু আমাদের মোটামুটি একদিনের মধ্যেই খুঁজে বার করতে হবে এত কিছু। তাই খুব দ্রুত জনা 30-40-এর পুলিশের টিম ফর্ম করে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হয়। সাইবার টিমের সাথে কোঅর্ডিনেট করেও এমন একটা টিম ফরমেশন করা হয় যাতে জরুরিভাবে সমস্ত তথ্য এক রাতের মধ্যে সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নিতে পারা যায়। সেই মতন পুলিশের বিশাল দল তাদের সমস্ত নেটওয়ার্ক নিয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং সারা রাত অক্লান্ত পরিশ্রম করে সমস্ত তথ্য হাতে পাওয়ার পর এবার সব কিছু জোড়া লাগাতে বসি আমি, অর্জুন, সম্রাট এবং পুলিশ বাহিনীর এই বিশেষ দল। সকাল তখন প্রায় 7টা। এক এক করে জট খোলা শুরু করি আমরা। অর্জুনই প্রথম শুরু করে। অভিজিৎবাবু, সমস্ত পয়েন্টগুলো এক এক করে শুরু করি আমরা। পয়েন্ট 1, ন্যাশনাল হাইওয়ে সিসিটিভি ফুটেজ চেক করে কি কিছু পাওয়া গেছে? আমাদের টিম সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছে সারা রাত ধরে। পেট্রোল পাম্প এবং টোলে যে সিসিটিভি থাকে সমস্তটাই চেক করা হয়েছে। দেখা যায় খাসমালি বলে একটা জায়গার পরে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের পরেই এই ঘাতক ট্রাকটা ঢুকে যায় পাশের একটা ছোট রাস্তায়। আচ্ছা, ট্রাক ঢোকার ঠিক আগেই একটা বাইক এই রাস্তাতেই ঢোকে। বাইক চালক হেলমেট পরা, আর ট্রাক চালক ছিল আরেকটা যে ডেড বডি পাওয়া গেছিল তার। কিন্তু পরবর্তী সময় ট্রাক আবার যখন বেরিয়ে আসে তখন সেই লোকটা ছিল না, ছিল অন্য কেউ। কিন্তু ট্রাক চালকের আসল পরিচয় পাওয়া না গেলেও একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেছে। কি? ট্রাক চালকের মুখের সাথে অদ্ভুত মিল আছে এক পুরনো অপরাধীর।
এআই এর মাধ্যমে ট্রাক চালকের গোঁফ দাড়ি বাদ দিলে তাকে লাগছে একদম পুরনো এক অপরাধীর মতো। কার মতো? আসলাম আহমেদ। অদ্ভুতভাবে আজ থেকে বছর 20 আগে তাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়, এবং সেই এনকাউন্টারেই ছিলেন আমাদের 2 মৃত অফিসার, দুর্জয় সেন এবং কানাই সমাদ্দার। সেই কেসে আরও এক অফিসার ছিলেন যিনি এখন আপনাদের বস, রঞ্জন সান্যাল। কেস ফাইলটা আছে? সম্রাট, তুই জলদি রঞ্জন স্যারের নিরাপত্তার ব্যবস্থা কর। কে করছে, কেন করছে জানা নাই, কিন্তু ধারণা হয়তো পরবর্তী টার্গেট স্যার নিজে। আগে আমাদের রঞ্জন স্যারকে সেফ রাখতে হবে। তুই স্যারের নিরাপত্তার ব্যবস্থা কর। স্যারকে কর্ডন করে বাড়ি নিয়ে যেতে হবে এখন থেকে, আর স্যারের বাড়ির নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থাটা ইনশিওর কর এক্ষুনি, কুইক। অর্জুনের কথা শুনে বেরিয়ে যায় সম্রাট, রঞ্জনবাবুর নিরাপত্তা সুনিশ্চিত করতে। আচ্ছা, আমি সিগারেটের ব্যাপারটা জেনেছি। রাজস্থানের এক সিগারেট ব্যবসায়ী কলকাতার এক তামাক ব্যবসায়ীর সাথে ব্যবসা করেন। কলকাতার ব্যবসায়ীর নাম রজত মৈত্র। রজতবাবুর সাথে রাজস্থানের এই তামাক ব্যবসায়ী কুরিশ জৈনের ব্যবসার সূত্রেই যাতায়াত। রাজস্থান পুলিশের সাহায্যে জানতে পেরেছি যে জার্মানি থেকে আমদানি করা এই বিশেষ সিগারেট তিনি ব্যবসার গুডউইলের খাতিরেই রজতকে একবার নয় বহুবার দিয়েছেন। আবার এই রজত মৈত্রর সাথেই ভালো যোগাযোগ ছিল দুর্জয়বাবুর। কিছু টাকা পয়সা নিয়ে দুর্জয় আর রজতের ঝামেলা হয়, তার কিছুদিন পরেই এই খুন। সামান্য টাকা পয়সা নিয়ে রজত খুন করবে বলে তো মনে হয় না। আমিও জানি। আপাতত নজর রাখা হয়েছে তার গতিবিধির ওপর। পাবলিশার্সদের থেকে পাওয়া লিস্ট থেকে কোনো সূত্র সত্যি বলতে পাওয়া যায়নি। এটা এক কথায় বেকারই খাটনি হয়েছে আমাদের বলতে গেলে। আচ্ছা, দুর্জয় বা কানাইবাবুর বাড়ির লোকেদের সাথে কথা হয়েছে, বা সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা? কথা বলার আগে আমরা কিছু সূত্র পেয়েছি সোশ্যাল মিডিয়া ঘেঁটে। কানাইবাবুর ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে যেটা পেয়েছি সেটা হলো কানাইবাবু আসলে হানি ট্র্যাপে পড়েছিলেন মনে হয়। একটা ফেক প্রোফাইলে রীতিমতো প্রেমালাপ চালিয়ে গেছেন এক লাস্যময়ী নারীর ছবি দেখে। বিশ্বাসযোগ্যতার জন্য অনেক আগেই এই প্রোফাইল খোলা হয়েছিল, এবং এইসব ছবি ভিডিও দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল সে। তিনি কোথা দিয়ে যান, কি করেন, সমস্ত কিছুই সেখানে জানিয়ে গেছেন দিনের পর দিন। যে খুন করেছে সে হয়তো এই মহিলার প্রোফাইল খুলেই এটা করেছে, তার জন্য আগে থেকেই তার কাছে সব খবর ছিল। এই এক ট্র্যাপে পড়েছে দুর্জয়বাবুর ছেলেও। গত প্রায় কয়েক মাস ধরে বিদেশে থাকাকালীন এক কলকাতার ফেক প্রোফাইলের সাথে আলাপ হয়। ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছো যে সে তার বাড়ির হাঁড়ির খবর সব দিতে থাকে। কথা ছিল সে কলকাতা ফিরে দেখা করবে। এক্ষেত্রেও একইভাবে ট্র্যাপ করে আততায়ী খুব সম্ভবত সব কথা বার করে নিয়ে এই কাজ করে। আচ্ছা, 1 মিনিট। প্রোফাইলগুলো কোথা থেকে বা কোন ডিভাইস থেকে চালানো হতো সেটা বার করা তো সম্ভব। হ্যাঁ, সেটা করা হয়নি, এখনই সেটা করা দরকার। সাইবার টিম নিজের কাজে লেগে পড়ে এটা ট্রেস করার জন্য। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর দেখতে পাওয়া যায় যে কানাইবাবু এবং দুর্জয়বাবুর ছেলে যে দুটো আলাদা প্রোফাইলকে নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতেন, সেই দুটো প্রোফাইলই প্রধানত অ্যাক্সেস করা হয়েছে রজতবাবুর বাড়ির কম্পিউটার থেকেই। আমাদের বুঝতে বাকি রইল না কোথায় আসল সমস্যা। সন্দেহ এবার দানা বেঁধেছে রজতবাবুর ওপরে। রজতবাবু এবং দুর্জয়বাবুর ঝামেলার ব্যাপারে আরও বেশি করে খোঁজ নেওয়া শুরু হয় আমাদের। আমরা জানতে পারি রজতবাবু কিছু টাকা ধার নিয়েছিলেন দুর্জয়বাবুর কাছ থেকে। সেই টাকা তার ছেলে মূলত উড়িয়ে ফেলে। সেই থেকেই সমস্যার সূত্রপাত, এবং মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় সঠিক সময় ফেরত দিতে না পারায়। রজতবাবুর বাড়ি থেকে এই ফেক অ্যাকাউন্টগুলো আবার কখন অ্যাক্সেস করা হয় সেই অপেক্ষায় থাকি আমরা। কম্পিউটারে নজর রাখতে রাখতেই পুলিশের পাতা ফাঁদে পা দেয় তাঁরা। খুব দ্রুত আমরা ওয়ারেন্ট অ্যারেঞ্জ করে পৌঁছই রজতবাবুর বাড়িতে। একটার পর একটা জেরার পরে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যেটা সবার মাথা ঘুরিয়ে দেয়। রজতবাবুর সাথে দুর্জয়বাবুর টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হলেও তিনি কখনোই তাকে সরিয়ে দেওয়ার কথা ভাবেননি। সিগারেটগুলো তাকে কুর্নিশ জায়েন দিলেও
সেগুলো আসলে ব্যবহার করত রজতের ছেলে আশিস মৈত্র। বড়লোক বাপের কিছুটা বখাটে ছেলে এই আশিস। শুধুমাত্র সিগারেট এবং কম্পিউটার ডিভাইসের সূত্র ধরেই চেপে ধরা হয় আশিসকে। আশিসের কথাবার্তা শুনে বোঝা যায় আশিস এর সঙ্গে জড়িত নয়, কিন্তু বারবার জেরা করতে করতে বেরিয়ে আসে আশিসের এক বন্ধুর কথা, যার সাথে আশিসের অনলাইন গেম খেলার সূত্রেই আলাপ এতটাই গভীরে চলে যায় যে তার বাড়িতে আসা, থাকা, খাওয়া কোনোটাই বাদ ছিল না। আশিসের মদের প্রতি গভীর আসক্তি ছিল। সে প্রায় দিনই আসতো আশিসদের বাড়িতে। গল্প গুজব, থাকা খাওয়া সবই ছিল। তার কম্পিউটারের অ্যাক্সেসও তাকে দিয়ে দিয়েছিল সে। ছেলেটা একটা অদ্ভুত ব্যাপার ঘটাতো। ছেলেটা মদ নিয়ে আসতো আশিসের জন্য, নিজে খেত না, কিন্তু রাতের বেলা সে সবার আগে আশিসকে এমন মদ খাওয়াতো যে সকাল অবধি তার কোনো জ্ঞান থাকতো না। ভালোবেসে আশিস তাকে বেশ কিছু সিগারেটের প্যাকেটও দিয়েছিল। খুব সম্ভবত আশিসের বেহুশ হওয়ার সুযোগেই আশিসের কম্পিউটার থেকে এই ফেক প্রোফাইলগুলো বানিয়ে অ্যাক্সেস করে গেছে বহুদিন। আজই আশিস কম্পিউটারের বিভিন্ন কাজ করার সময় এই একটা ফেক প্রোফাইল দেখতে পায় এবং কৌতূহলবশত লগ ইন করে ফেলে সেটায়। তার সেই বন্ধুর নাম তরুণ সরকার। নামটা শুনতেই পাবলিশার্সদের থেকে পাওয়া ক্রেতাদের নামের লিস্টে এই নামটা আমি দেখেছিলাম। অর্জুন আর আমি রজতদের পুলিশের নজরে রেখে রঞ্জনবাবুকে বাঁচাবার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। রঞ্জনবাবু তখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। সম্রাট এবং অন্যান্য অফিসারদের খানিকটা মুখ ঝামটা দিয়েই বেরিয়ে পড়েছেন তিনি। নিজে জীবনে কখনো ভয় পাননি, আর আজ হঠাৎ করে এই পরিবর্তন মেনে নেওয়া অসম্ভব। তিনি 4 চাকা না এনে বাইক নিয়ে আজ বেরিয়েছেন। রোজকার দিনের পরিচিত রাস্তা দিয়ে এগোতে এগোতেই তিনি একটা ছোট শর্ট রাস্তা ধরেন রোজকার দিনের মতো। হঠাৎ তীব্র আওয়াজে তিনি রাস্তায় ছিটকে পড়েন। সাময়িক আঘাত সামলে নিয়ে তিনি এগিয়ে আসতেই দেখেন রাস্তায় পেরেক পড়ে আছে। তিনি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কোনো এক অজ্ঞাত বস্তুর তীব্র আঘাতে তিনি জ্ঞান হারান। রঞ্জনবাবুর যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তিনি এক পরিত্যক্ত কারখানার পরিত্যক্ত আবাসনে বসে রয়েছেন। তার হাত পা বাঁধা, ঘরের জানলা দরজার পাল্লা নেই, আর শুনশান এই আবাসনের আশেপাশে কোনো লোকজনও নেই। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তার সামনে একটি বছর 28-30-এর ছেলে পায়চারি করছে। রঞ্জনবাবু গর্জে ওঠেন। কে রে তুই? তোর এত সাহস হয় কি করে আমাকে এইভাবে এখানে আনিস? ছেলেটি তখনও উল্টো দিকে দাঁড়িয়ে চুপ করে আছে। রঞ্জনবাবু অস্থির হয়ে বলে ওঠেন, সাহস থাকলে সামনে আয়। ঘুরে দাঁড়িয়ে আছিস কেন তুই? হ্যাঁ, কে কে তুই? ছেলেটি এবার ঘুরে দাঁড়ায়। রক্তবর্ণ চোখ ভাটার মতো জ্বলছে যেন। দেখুন তো ঘরটাকে চিনতে পারছেন কি না? ছেলেটির কথা শুনে চারিদিকে তাকিয়ে একবার দেখে নেন রঞ্জনবাবু। মনে পড়ছে কিছু? আজ থেকে 20 বছর আগে। 20? মানে 20 বছর আগে? মনে পড়ছে না? না বলেই রঞ্জনবাবুর মুখ টেপ দিয়ে আটকে প্রথমে বেধড়ক মারতে আরম্ভ করে সে। তারপর আবার টেপ খুলে জিজ্ঞাসা করে, মনে পড়ছে না? না কে কে তুমি? এরকম করছো কেন? কি হয়েছিল 20 বছর আগে? পড়বে মনে পড়বে। নবপল্লী উড়ালপুলের তলা একটা লোককে রাতের অন্ধকারে তুলে এনেছিলেন, মনে আছে? রঞ্জনবাবুর সব কথা মনে পড়তে থাকে। হ্যাঁ, কিন্তু তুমি কে? পকেট থেকে ছুরি বার করে রঞ্জনবাবুর ডান পায়ের বুড়ো আঙ্গুলের ওপর বসিয়ে দেয় সে। চিৎকার করে ওঠেন রঞ্জনবাবু। আগে বলুন কেন করেছিলেন? কিন্তু কে তুমি? আগে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। বলছি সেই সময় শহরে আসলাম আহমেদের গ্যাংয়ের উৎপাতে তখন শুট অ্যান্ড সাইটের অর্ডার আসে। আমরা সন্ত্রাস দমন শাখার অফিসাররা দক্ষতার সাথে আসলামের গ্যাংকে শেষ করতে থাকি। এই সময় আসলামের একটা ফোন আসে
আমার হেড দুর্জয় বাবুর কাছে। আসলাম তার জীবন টাকার মাধ্যমে রফা করতে চায়। লোভে পড়ে দুর্জয়বাবু রাজি হয়ে যান, আর সেই সঙ্গে এই কাজের জন্য আমাকে আর কানাই বাবুকেও তার সঙ্গী করেন। মানে আমরাও এতে রাজি হয়ে যাই। প্রত্যেকে মাথা পিছু 3 কোটি টাকায় রফা হয়। কিন্তু ওই আসলামকে সঠিকভাবে রিপ্লেস করতে মানে তার মতন বা তার কাছাকাছি দেখতে একটা লোকের দরকার ছিল। আমরা সেরকমই একটা লোককে খুঁজছিলাম। একদিন ওই নবপল্লী উড়ালপুলটা ক্রস করার সময় অবিকল আসলামের মতন দেখতে একটা লোক আমাদের চোখে পড়ে। সেই লোকটা এক প্রকার ভবঘুরেই বলা যায়, ওই ব্রিজের তলাতেই থাকে। আমরা তখনই একটা ছক কষে ফেলি। তারপর রাতের বেলায় আমরা অন্ধকারে সেই লোকটিকে তুলে নিয়ে আসি এখানে। তারপর মিথ্যে এনকাউন্টারের গল্প সাজিয়ে আসলামের বেশে মিথ্যে এনকাউন্টার করে তাকে সরিয়ে দিই। আর আসল আসলামকে অন্য একটা পরিচয় আমরা এখান থেকে সরিয়ে দিই। কিন্তু তুমি কে, আর এইসব কথা আজ কেন বলছো? আপনারা যখন ওই লোকটাকে তুলছিলেন, তার কিছুটা দূরে লোকটিরই বছর 8 ছেলে ঘটনাটা দেখতে পেয়ে গাড়ির পেছনে দৌড়য়। দৌড়তে দৌড়তে সে এখানে এসে পৌঁছয়। বাবাকে বাঁচাতে পারবে না বুঝে সে নিজেকে বাঁচাতে চুপ করে যায়। চোখের সামনে বাবাকে মরতে দেখে ওই জানলাটার ফাঁক দিয়ে। অপেক্ষা করে সে আজকের দিনটার জন্য। সেই ছেলেটাই আমি, তরুণ সরকার, যে এত বছর ধরে শুধু অপেক্ষা করে গেছে। তারপর আমার জীবন কিভাবে চলেছিল কে জানতে চেয়েছিল? অনাথ আশ্রমে থেকে বড় হয়ে চাকরি নিয়ে ফাঁদ পাতলাম। অনলাইন গেমের মাধ্যমে বন্ধুত্ব করলাম আশিসের সাথে। আশিসের ঘর থেকে বিভিন্ন ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানিয়ে ট্র্যাপ করতে লাগলাম। প্রত্যেকের মুখ মনে ছিল। তাই দুর্জয়বাবুর সোশ্যাল অ্যাকাউন্ট, তার ছেলের সাথে আলাপ, আর আশিসের থেকে পাওয়া বিভিন্ন তথ্য থেকে ফাঁদ পাতি কানাই আর আপনার জন্য। হ্যাঁ, আমি মোনালিসা, যে আপনার সাথে প্রায় দিনই গরম রগরগে কথাবার্তা বলে আপনার সব খোঁজ খবর নিত। তুই 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 মোনালিসা সেজে? হ্যাঁ, আমি। শুধু আপনার সাথেই না, দুর্জয়বাবুর ছেলে কানাইবাবুর সাথেও। না হলে এত নির্ভুল খবর পেতাম কি করে? কে নিয়মিত কোথায় কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে সেসব না হলে জানা থাকতো না। আপনাদের আমার বাবাকে সরানোর কারণ আমার জানা ছিল না, কিন্তু এর মাঝে একদিন রাস্তায় আমার বাবার মতোই দেখতে আরেকজনকে দেখি আমার সন্দেহটা গাঢ় হয়। সন্দেহ আরও গাঢ় হয় যখন এই ছবির একটা প্রোফাইল আমি দুর্জয়বাবুর ফ্রেন্ড লিস্টে দেখি। আমি স্টক করতে থাকি। দুর্জয়বাবুর সাথে কোনোভাবে কানেকশন আছে কি না জানার জন্যেই আরও বড় ফাঁদ পাততে থাকি ফেক প্রোফাইল থেকে। ঠিক একইভাবে মেয়ে সেজে। আমাকে জানতে হতো কেন এমন হলো, সেই জন্যেই ডেকে নিয়ে আসলামকে। জঙ্গলের মধ্যে ছোট রাস্তায় আসলামকে চেপে ধরতে বিশেষ বেগ পেতে হয়নি। ভাত পেতে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে জ্ঞান হারালে বেঁধে ফেলি তাকে। তারপর জ্ঞান ফিরলে সমস্ত ঘটনাটাই তার কাছ থেকে বের করে নিই। আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়, কিন্তু আমি আপনাদের কারোর একজনের মুখ থেকেই ঘটনাটা শুনতে চেয়েছিলাম। কানাইকে মারার প্ল্যানটা তখনই সাজায়, কারণ সব কিছু আমার জানাই ছিল। আসলামকে ওখানে শেষ করে ফেলি আগে। বডিটা ট্রাকে ফেলে কানাই যে পথ দিয়ে ফেরে সেই পথেই অপেক্ষা করতে থাকি। কানাই আমার পাতা ফাঁদে পা দেয়, আর দুর্জয়বাবুর ছেলের কাছ থেকে দুর্জয়বাবুর ব্যাপারে সমস্তটাই জানতে পেরে নজর রেখেছিলাম বেশ কয়েকদিন ধরে। লেকের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা আছে আমি জানতাম, সেগুলোকে এড়িয়েই এই প্ল্যান। তবে দুর্জয়বাবুর যে বিবেক দংশন হয়েছিল সেটা তার কবিতা পড়েই আমি বুঝতে পেরেছিলাম। তাই তো তাকে সরিয়ে মুখের ওপর তারই দংশন করা কবিতাটা খুলে বইটা মুখের ওপর উপুর করে এসেছিলাম। হ্যাঁ,
তরুণ তরুণ তরুণ, আমার কথাটা শোনো বাবা। যা হয়েছে হয়েছে। দেখো, 20 বছর হয়ে গেছে। এখন আর সেসব ভেবে কি হবে বলো? আমার বাবার জীবন, আমার একলা শৈশব, আমার লড়াই করার দিনগুলো, পারবেন পারবেন ফেরত দিতে সেই দিনগুলো? রঞ্জন চুপ করে থাকেন। তরুণ পকেট থেকে পিস্তল বার করে রঞ্জনবাবুর দিকে তাক করে বলে ওঠে, কোনো শেষ ইচ্ছে? তাহলে বলে ফেলুন। প্লিজ প্লিজ প্লিজ, আমাকে মেরো না। মানে তুমি যা চাও, তুমি যা চাও, আমি আমি সব। রঞ্জনবাবু এবার কাকুতি মিনতি করতে থাকেন। তরুণ আর অপেক্ষা না করে ট্রিগার টানার ঠিক আগেই দুই পাশে খোলা জানলা দিয়ে দুটো গুলি ছিটকে আসে তরুণের দিকে। একটা আঘাত করে তার ট্রিগার টানতে যাওয়া আঙুলের দিকে, আরেকটা আঘাত করে তার হাতে। এই দ্বৈত আঘাতে তরুণের হাত থেকে পিস্তল ছিটকে পড়ে এবং তরুণও লুটিয়ে পড়ে মাটিতে। দুই দিক থেকে ঘরে ঢুকি আমি আর অর্জুন, আমাদের পেছনে আরও কিছু অফিসার। রক্তাক্ত তরুণ ওঠার চেষ্টা করতেই তাকে চেপে ধরে নেয় বাকি অফিসাররা। রঞ্জনবাবুকে ছাড়িয়ে পা থেকে ছুরিটা তুলে অর্জুন বলে ওঠে, রঞ্জন স্যার, আপনার কীর্তিকলাপের কথা আর তরুণ এখনও অবধি যা যা করেছে তার সমস্ত অডিও আর ভিডিও আমরা ইতিমধ্যেই আড়াল থেকে রেকর্ড করে নিয়েছি। আসলামের ফাইলটা যখন আমাদের কাছে এসে পৌঁছয় তখনই আমরা আন্দাজ করি কোনো একটা গরমিল হয়তো হচ্ছে। সেটা আন্দাজ করি সম্রাটকে আপনার কাছে পাঠানোর পরপরেই আমরা আপনার ফোন ট্র্যাক করতে শুরু করি। তরুণ আপনার ফোনটা অফ করতে বা ফেলতে ভুলে গিয়েই আসল ভুলটা করে ফেলে। ও আপনাকে এখানে আনার পর আসলে আপনার ফোন ট্র্যাক করেই আমরা এখানে এসে পৌঁছই। অবশ্য না আসলে তো 20 বছর পুরনো কেসের জটিলতাও উদ্ধার হতো না। নিজেদের ব্যক্তিগত লাভের জন্য একটা মানুষের জীবন নষ্ট করা, একটা বাচ্চা ছেলের শৈশব নষ্ট করা যেমন পাপ, তেমনই আইন থাকতে তরুণের আইন হাতে তুলে নেওয়াও একটা পাপ। তাই আপনারা দুজনেই অপরাধী। আপনাদের দুজনের বিচারই এখন করবে আদালত, আর আমাদের কাছে রইল তার প্রমাণ। রেগে গর্জন করতে থাকা তরুণ এবং আহত রঞ্জনবাবুকে দুটো আলাদা গাড়িতে গ্রেফতার করে তোলা হয়। আমি আর অর্জুন পাশাপাশি একটা গাড়িতেই বসি। অর্জুন গাড়ি স্টার্ট দেয়। আমি বলে উঠি, অর্জুন, একসাথে কাজ করলে কিন্তু আমরা অনেক কেসের মুখোশই দ্রুত খুলতে পারি। তাহলে চলুন একসাথেই কাজগুলো করা যাক এবার থেকে। আমি অভিজিৎ আর আমার বন্ধু অর্জুনের একসাথে বন্ধুত্ব এভাবেই শুরু হয়।